কবর থেকে লাশ তুলে সে লাশকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক দিন পার হয়েছে, এই ঘটনা কারা ঘটিয়েছে সবই চিহ্নিত। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কারা ঘটনা ঘটিয়েছে, কারা পেছনে আছে সবাই জানেন, কিন্তু এ পর্যন্ত এই রোমহর্ষক ঘটনার কাউকে আইনের আওতায় আনা হয়নি, কাউকে গ্রেপ্তার করা হয়নি, কাউকে বিচার করা হয়নি। জনপ্রশাসন এবং পুলিশ এখনো পর্যন্ত এই পুলিশ দিয়ে একটা অবাধ নির্বাচন করা যাবে এটা এখনো বিশ্বাস করা যাচ্ছে না। পুলিশ এখনো তার পেশাগত দায়িত্বের মধ্যে ঠিক মতন আসতে পারেনি। সরকার নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা সশস্ত্র বাহিনী তারা ডিপ্লয় করবেন। অভ্যুত্থানের পরে ভোট কেন্দ্রগুলোতে যদি সশস্ত্র বাহিনীর যদি পাহারা বসাতে হয়, তাহলে সে অভ্যুত্থানের অর্জনটা কি? যে ভোটটা গণতান্ত্রিক অধিকারের উৎসবের আমেজে যে ভোটটা হবে, প্রতিটা কেন্দ্রে সামরিক পাহারা বসিয়ে এটাকে প্রায় একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করে যদি ভোট দিতে হয়, তো এটা রাজনীতিকদের জন্য একটা পরাজয়, নৈতিক একটা পরাজয়। কিন্তু আবার দেখা যাচ্ছে এটা ছাড়াও নির্বাচন যে অবাধ হবে, বিশ্বাসযোগ্য হবে, ভয়ভীতিহীন পরিবেশে মানুষ ভোট দিতে পারবে, সেটাও কিন্তু বিশ্বাস করাটা যাচ্ছে না। তাহলে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে। আমি বলতে চাই সরকার একা পারবে না। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জনগণের সকল অংশকে আস্থার মধ্যে নিয়ে তাদেরকে আগামী নির্বাচনের যে কাজটা, সে কাজটাকে সম্পন্ন করা দরকার। এই সরকার আর অবস্থা এমন দাঁড়িয়েছে, এক সময় মানুষ এ ধরনের সরকারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আর এখন মানুষ প্রার্থনা করছে কবে সরকার বিদায় নেবে। তো এরকম একটা পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে। সরকার দেশ চালাতে পারছে না, এক ধরনের অচল অবস্থা চলছে, নৈরাজ্য চলছে। প্রকাশ্য দিবালোকে কোর্টের আঙ্গিনায় মানুষকে গুলি করে কুপিয়ে হত্যা করা হচ্ছে, এবং আশঙ্কা হচ্ছে সরকারের যে তৎপরতা যদি এটা চলে, আগামী দিনে এই সহিংসতা আরও বৃদ্ধি পাবে, এবং সহিংসতা যদি বাড়তে থাকে, আদৌ আমরা নির্বাচনের পথে যেতে পারবো কিনা সেই ঝুঁকিটাও কিন্তু বাড়বে, সেই দুশ্চিন্তার জায়গাটাও কিন্তু বাড়তে থাকে। বাংলাদেশে আমরা কি দেশটাকে একটা নৈরাজ্যের পথে, একটা আফ্রিকান সিনড্রোম, একটা অকার্যকর ব্যর্থতার রাষ্ট্রের দিকে কি আমরা নিয়ে যাচ্ছি? এটাকে ভাবা দরকার, চিন্তা করা দরকার। সমাধানের পথটা কি? সমাধানের পথটা হচ্ছে দ্রুত বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় দ্রুত আপনি নির্বাচনটা করবেন। নির্বাচনের জন্য যেটা বললাম, সবাইকে আস্থার মধ্যে নেন, আর আপনাদের সকল নিজস্ব রাজনৈতিক এজেন্ডা, এই এজেন্ডা থেকে আপনারা বেরিয়ে আসেন। নির্বাচনের বাইরে, একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের বাইরে আর কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডা বিচার আর সংস্কারের পাশাপাশি অন্য কিছু আপনাদের থাকার কথা না। যদি অন্য কোনো পথে হাঁটতে চান, তাহলে বাংলাদেশের সামনে নতুন দুর্যোগ, নতুন বিপদ কিন্তু ঘনিয়ে আসতে পারে। আমি শেষ করব যেটা বলে, আগামী দিনগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা মাঠে আমাদের একসময় যে ঐক্যের জায়গাটা ছিল, ঐক্যটাকে চোখের মণির মতন করে রক্ষা করা দরকার। অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে বিতর্ক হবে, রাজনৈতিক প্রতিযোগিতা বাড়তে পারে, খুব স্বাভাবিক। কিন্তু এই প্রতিযোগিতা যদি একটা চট দখলের পর্যায়ে পরিণত হয়, জবরদস্তি পরিণত হয়, আমরা হাসিনার জবরদস্তিকে বিদায় দিয়েছি, এখন আবার নতুন নতুন চেহারায়, এখন আবার নতুন নতুন জবরদস্তি আবার আমরা দেখছি, বল প্রয়োগের সংস্কৃতি দেখছি, চাপিয়ে দেওয়া। আমার মুক্ত চিন্তা, মুক্ত বৃদ্ধি থেকে শুরু করে আমার বাউল সম্প্রদায় বলি, অথবা আমার যে কোনো জায়গায় লোকজ সংস্কৃতি, লোকজ শিল্পী সবাই আজকে আক্রান্ত হচ্ছেন। একটা রীতিমতন আইমে জাহেলিয়াতের মতন অবস্থা। আপনার কবর থেকে লাশ তুলে সে লাশকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক দিন পার হয়েছে, এই ঘটনা কারা ঘটিয়েছে সবই চিহ্নিত। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে
কারা ঘটনা ঘটিয়েছে, কারা পেছনে আছে সবাই জানেন, কিন্তু এ পর্যন্ত এই রোমহর্ষক ঘটনার কাউকে আইনের আওতায় আনা হয়নি, কাউকে গ্রেপ্তার করা হয়নি, কাউকে কোনো বিচার করা হয়নি। এবং ধর্মের নামে একটা জবরদস্তি, একটা বল প্রয়োগ, একটা হানাহানি, সহিংসতা এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং অথচ আমাদের সংস্কৃতি হচ্ছে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐতিহ্যের মধ্য দিয়ে মূলত আমাদের বসবাস। সেই জায়গাটাকে একটা অসহিষ্ণু এবং একটা বলতেন সংঘাত প্রিয়, যে বললাম আফ্রিকার মতন একটা গোত্রে গোত্রে, অঞ্চলে অঞ্চলে, দলে দলে ভাগ বিভক্তি করে আমাদের বর্তমানের সাথে ভবিষ্যৎটাকেও নষ্ট করে দেবার সুকল্পিত কোনো তৎপরতা আছে কিনা খতিয়ে দেখা দরকার। শেষ করব, এই সময়কালে জাতির জন্য প্রজ্ঞাবান নেতৃত্ব, প্রজ্ঞা, দূরদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা প্রশ্নে দ্বিমত থাকবে, ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতির নিরাপত্তার প্রশ্নে, আমার অভ্যুত্থানের অর্জনের প্রশ্নে, আমার মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ চেতনাকে বাস্তবে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার ডাক দিয়ে 24-এ আমরা গণ অভ্যুত্থান করেছি। আমাদের 2000 মানুষ শহীদ হয়েছেন এবং কেবলমাত্র এই কারণের জন্য আমরা একটা গণতান্ত্রিক সাম্যভিত্তিক মানবিক রাষ্ট্র সমাজ দেখতে চাই। সুতরাং বড় দাগের প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি আমরা ঐক্যটা গড়ে তুলতে পারি, রাজনৈতিক নেতৃত্বের আবার সম্মান অর্জন করবেন, দেশটা রক্ষা পাবে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎটা রক্ষা পাবে। চলেন আমরা সে পথে আমরা আমাদের পার্থক্য নিয়েও কীভাবে চলতে হয়, মত পার্থক্য নিয়েও যাতে একটা দেশ, জনগণ, একটা যুগকে ধারণ করতে হয়, নেতৃত্ব প্রদান করতে হয়, সেই অর্থাৎ একটা বহুত্ববাদী, একটা ইনক্লুসিভ সমাজের জন্য যেটা দরকার, চলেন সেই কাজটাকে আমরা নিজেরা অনুশীলন করি। আমি আশাবাদী মানুষ। আমি মনে করি নৈরাজ্য যারা করছেন তাদের সংখ্যাটা অল্প। বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়, বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানুষ, সহনশীল মানুষ। আমাদের মানুষ ধর্মান্ধ নয়, আমাদের মানুষ ধার্মিক, এবং ধর্মের মূল যে বাণী, সম্প্রীতির বাণী, সাম্যের বাণী, মানবিকতার যে বাণী, এটাকে ধারণ করে বাংলাদেশ সামনের পথে হাঁটবে। এবং আমি মনে করি তাহলে আমাদের রক্ষা। অনেকে আমাদের মধ্যে অনৈক্য দেখতে চান, বিভক্তি দেখতে চান, মারামারি দেখতে চান, আমরা হানাহানিতে লিপ্ত হয়েছি, অনেকে দেখতে চান। আমি আশা করি এরকম একটা আত্মঘাতী পথে আমরা কেউ পা দেব না। দলীয় স্বার্থের জন্য, দেশ এবং জনগণের যে বড় এজেন্ডা গণতান্ত্রিক উত্তরণের জন্য, সেটাকে আমরা যেন বিসর্জন না দিই।